দর্শক, বাউল টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান সামাজিক যোগাযোগে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় ভাইরাল ব্যক্তিত্ব। প্রতিদিন ইন্টারনেটের মাধ্যমে কত মানুষ হচ্ছে ভাইরাল, আলোচিত, সমালোচিত। আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সাথে আছে আমি রমরশিদ এবং আমাদের সাথে আছে হিরো আলম, বর্তমান সময়ে আলোচিত ব্যক্তিত্ব, ও মমুর রহমান, ভাইরাল ব্যক্তিত্ব। আপনাদের সবাইকে স্বাগতম, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমে আলম ভাইয়া, আপনার কাছ থেকে শুরু করি। আমরা জানি যে যে আপনার এই ক্যারিয়ারের শুরুটা হয়েছিল অভিনয়ের মাধ্যমে। আপনি শর্ট ফিল্ম করতেন, ছোট ছোট ইউটিউবে ভিডিও করতেন, যেগুলো মানুষকে বিনোদন দিত, এবং মানুষের মাধ্যমে আপনি সেভাবে আসলে হিরো আলম নামে পরিচিত হয়েছেন। তো সেই হিসেব থেকে পরবর্তীতে দেখা গিয়েছে আপনি বই লিখেছেন, আপনি বিভিন্ন গান করেছেন। তো মানে নাটক থেকে হুট করে বইয়ের দিকে আপনার ঝোঁকটা কেন হলো? দেখুন, হিরো আলমের জীবন কাহিনীটা অনেক বড়। এখানে এটা বই না লিখলে আপনি শেষ হবে না। আমি সারাদিন ধরে যদি বলি, আপনি বলে শেষ করতে পারবো না। তাই আমি জীবনের শুরু থেকে আমি সেই মফস্বল গ্রাম থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এত পর্যন্ত আসা। তাই জীবনের প্রতিটা, যে আমি মারা যাওয়ার পরেও জানে লোকজন সবাই যেন বলে না হিরো আলমের জীবন কাহিনী আমরা পড়ে এসেছি। মারা মারা যাওয়ার পরে তারা যেন বলতে পারে যে হিরো আলম মারা যাওয়া কি হারে পৃথিবীতে, যখন মনে করেন আজ থেকে 30 বছর 40 বছর পরে এই হিরো আলম নামটা অনেকে দেখতে, হয়তো হিরো আলম কেউ পাবে না তখন। তো তখন যে হিরো আলমের যে সেই মফস্বল গ্রাম থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এতটুকু, যে কত সংগ্রাম করে আজকে এতটুকু আমি টিকে আছে, আজকে সেই মফস্বল গ্রাম থেকে শর্ট ফিল্ম, নাটক, গান, সিনেমা করে আজকে এতটুকু এখন পর্যন্ত মাঠে টিকে আছে। এই সবকিছুর মিলে যে অনেক বড় কাহিনী। এই জন্য এই জিনিসটা বই লিখেছে যে আমি মারা যাওয়ার পর সবাই না স্মরণে এসে হিরো আলমের জীবন কাহিনীটা একবার হলো জানতে পারে, এই জন্য বইটা লিখেছে। জি, জি, ধন্যবাদ। তার মানে বই লেখার কারণ হচ্ছে যাতে হচ্ছে সবাই আসলে আপনাকে চিনতে পারে, জানতে পারে। সেই ক্ষেত্রে আপনি জি কিন্তু গানও করেছেন এবং বেশ কিছু বাংলা গান করেছেন, যার মধ্যে আপনার সপ্তম যে গানটা ছিল বর্তমানে সেটা আলোচনার সবের উপরে, কিংবা আমরা বলতে পারি অনেক বেশি সমালোচিতও হচ্ছে। তার পাশাপাশি আপনি কিছু হিন্দি গানও করেছিলেন, কিছু র্যাপ সং করেছিলেন, যেগুলো দর্শকেরা ভালোভাবে নেয়নি। তো আপনি আসলে সেটা কিভাবে নিয়েছেন? দেখুন, মূলত কথা, আমি কোনো শিল্পী না, আমি কোনো সিঙ্গার না। আমি জাস্ট একদম হিরো আলম অভিনেতা, আমি হিরো হিসেবে থাকতে চাই, কোনো শিল্পী হিসেবে আমি পরিচিত হতে চাই না, মনে করেন করতেও চাই না। আমি জাস্ট শখ করে একটা গান গাইছিলাম, বাবু খাইছেন আমি একটা গান গেয়েছিলাম শখের বসতে। গানটা কোনো শিল্পী হিসেবে তেমন অনেকে তো দেখতে বড় বড় শাওন আপা, নুসরাত ফারিয়া, তারপরে ফজলুমান বাবু, তারপরে অনেকে এরকম বড় বড় মাহফুজ রহমান, ডক্টর, এরা সবাই কিন্তু গান গেয়েছে, শখের সবাই একটা গান গেয়েছে কিন্তু দেখবেন। তা আমি এরকম শখ করে গান গেয়েছি, সেই গানটা মনে করেন আলোচনা সমালোচনা, নেগেটিভ পজিটিভ লোকজন অনেকে অনেক সমালোচনা করতেছে গানটা নিয়ে। তো আমি সকল মনে করলাম আমি তো গান তো শখের বসে গিয়েছি, আমি তো শিল্পী হওয়ার জন্য গানটা গাইনি। তারপর যখন দেখছে এডেলের জন্য আলোচনা সমালোচনা হইতেছে, সকল চিন্তা ঠিক আছে, যখন আপনারা এই গান আমাকে গালি দিয়েছেন, আপনারা আপনারা কখন আমাকে ভালোবাসা দেন দেখবো। আমি তো সিঙ্গার শিল্পী হতে চাই না। তাই আমি চেষ্টা করবো আপনার কাছে কিছু বিনোদন দেওয়ার জন্য, বাংলায়, হিন্দি, উর্দু সব রকমের গান গাওয়ার চেষ্টা করতে, সে জাস্ট শুধু বিনোদন দেওয়ার জন্য। আমি কোনো শিল্প হওয়ার জন্য, যেহেতু তারা এই বিষয়টা নিয়ে নেগেটিভ পজিটিভ অনেকে মনে করেন বড় বড় মনে করেন লোকেরা এসে সমালোচনা করতে চায়, হিরো আলম গান গায়, আমি তো ভালো মতো কথাই বলতে পারি না, সে আবার গান গায় কেমন করে, অনেকে এই মন্তব্যটা করতেছে। আমি ঠিক আছে, যখন এডেলে তাদের প্রশ্ন, আমি তাদেরকে তাহলে গান গেয়ে দেখাবো যে হিরো আলম গানও গাইতে পারে, সব ধরনের গান গাইতে পারে। কিন্তু আমি কোনো শিল্পী হতে চাই না, জাস্ট বিনোদন দেওয়ার জন্য গানগুলো গাইতেছি, অন্য কোনো আচ্ছা, কারণে না। তার মানে হচ্ছে আপনি জানেনই যে আপনি যে জিনিসটা করছেন বা যে গানগুলো করার চেষ্টা করছেন, সেগুলো আপনি সম্পূর্ণ বিনোদনমূলক ভাবেই করছেন, যাতে হচ্ছে আপনি জি যেটা জি জি করতে চাচ্ছেন সেটাতে আপনি সাকসেসফুল। তার মানে আপনি মানুষকে জি হাসাতেই চাচ্ছেন, আপনি শিল্পীর মতো সেই নিখুঁত বা নিপুণ কাজটা করতে চাচ্ছেন না। না না না, আমি শিল্পী হতে চাই না, আমি জাস্ট বিনোদন দেওয়ার জন্য আমি গানগুলো করি, অন্য কোনো কারণে না। আমরা কোনো অন্য সব শিল্পী আর করছি না, আমি হিরো আলম আচ্ছা, হিরো হিসেবে একটা অ্যাক্টর হিসেবে থাকতে চাই। আমি এর বাইরে না। আর গানগুলো আমরা ইউটিউব, ফেসবুক এইগুলো কি কারণে, জাস্ট বিনোদন দেওয়ার জন্য আমাদের। আমরা কিন্তু শিল্পীরা মানুষকে বিনোদন দেওয়ার জি, জন্য কিন্তু এখানে আছি, আমরা কিন্তু এর বাইরে কিছু না। জি, আমি কিন্তু কোনো ধন্যবাদ। শিল্পী হিসেবে কি কোনো হতে চাই না। আপনি শুধু জাস্ট বিনোদন দেওয়ার জন্য গানগুলো করি, এর বাইরে কিছু না। হুম, আলম ভাই, আপনি মাত্র বললেন যে আপনি একজন শিল্পী হতে চান না, আপনি বিনোদন বিনোদন হয়ে আসলে দিতে চান, বিনোদনটাই দিতে চান। তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে নির্বাচনেও দেখেছি, তার মানে বিনোদনের সাথে না, অংশ বিনোদনের জন্য হিসেবে আসলে দেখতে চাচ্ছেন। না না না, আমি তো নির্বাচন করেছি, ওটা তো আমি নির্বাচন যখন ভাইরাল না হয়েছিলাম তখন থেকে তো আমি রাজনীতির সাথে জড়িত। আর আমি রাজনীতি তখন ভাইরাল হওয়ার পরে সবাইকে কথা দিয়েছিলাম
আমি যদি ভবিষ্যৎ নির্বাচন করি অবশ্যই বড় ধরনের নির্বাচন করবো। নির্বাচন তো আমি ভাইরালের আগে থেকে নির্বাচনে আমি রাজনীতির সাথে জড়িত আছি। হ্যালো, শুনতে পান আমার? উনি তো এবার ডিসকানেক্ট হয়ে গেল মনে হয়, না আমি হয়ে গেলাম। জি, দুঃখিত, আমার সম্ভবত ইন্টারনেট কানেকশন সমস্যা হয়েছিল। আলম ভাই, আপনি কি আমার লাস্ট প্রশ্নটা শুনতে পেরেছিলেন? হ্যাঁ, লাস্ট প্রশ্ন শুনতে পেয়েছি, আমি অ্যান্সার দিয়েছিলাম। আপনি অ্যান্সার পেয়েছিলেন নাকি জানি না, না হলে আবার আমি দিতেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমরা বুঝতে পেরেছি। আমরা এই মুহূর্তে মম রহমান আপনার কাছে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ ব্যবহার করে আমরা অনেকে সমালোচিত হচ্ছি, আলোচিত হচ্ছি এবং অনেক সময় দেখা যাচ্ছে যারা উঠতি তারকা থাকে বা নতুন কোনো কাজ করছে তাদের জন্য এটা অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ তখনও তাদের একটা স্ট্রং ফ্যান বেস হয় না যারা কিনা তাদের সমালোচকদের বা আলোচকদেরকে সেই উচিত শিক্ষাটা দিতে পারবে। তো শুরুতে আপনার কাছে এই সমালোচনাটা কেমন লেগেছিল? সমালোচনা এর আগেও হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হয়েছে। অনেক অনেক গান আমরা যখন রিলিজ করি ইউটিউবে, তখন আমি খেয়াল করে দেখেছি যে খুব ভালো একটা গান, সবাই খুব ভালো বলছে, কিন্তু কেউ কেউ কেন জানি এখানে ভালো কমেন্ট করছেন না, সমালোচনা করছেন। এটা আমি জানি যে এটা এটা হতে পারে, এটা হতে পারে তার তার একান্ত ব্যক্তিগত একটা মতামত। এইবারের কাজে যে গানগুলো করা হলো এখানে, সেটারই ধারাবাহিকতায় একটু বেশি মাত্রায় নেগেটিভ কমেন্ট বা সমালোচনা হয়েছে, যেগুলো আমি আগের সেই অভিজ্ঞতা থেকে হ্যান্ডেল করছি, এবং আমি যেটা মনে করি যে ভালো মন্দ কমেন্ট থাকবেই। আর আমার নিজের কাছে আমার জবাবদিহিতা এটা আছে যে আমি একজন মিউজিক ডিরেক্টর, আমি একজন সিঙ্গার। আমার কাছে যখন একজন শিল্পী গান করার জন্য আসেন, আমি কিন্তু এটা ভেবে তাকে না জি, ধন্যবাদ আপনাকে। আলম ভাই, আমরা জানি যে সম্প্রতি আপনার একটা সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে এবং করোনার পর সবের প্রথম যে সিনেমাটা আসলে আপনারই রিলিজ হয়েছিল এবং সেটা কিন্তু খুব ভালোভাবে আসলে দর্শকের কাছে দ্বিমত এসেছিল কিংবা দর্শক পছন্দ করেনি। তো আসলে সেই সময় আপনার মানসিক পরিস্থিতি কেমন ছিল? বা আসলে আহ নির্বাচন বা আপনার বই বা হিন্দি গান, সিনেমা সব জায়গায় আসলে সমালোচিত হওয়া, তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, একটা কথা বলেন তো, হিরো আলমের কোন কাজটা মনে হচ্ছে সমালোচনা? আমার জীবনে শুরু থেকেই নেগেটিভ। আমি যখন ভাইরাল হলাম, সকল লোকজন মনে করেন এই আবার কিসের হিরো, আমাকে মেনে নিল না। মানে অনেকে অনেক কিছু বলে, সেই জিনিসটা আমি মানুষের লাঞ্ছিত হতে হতে খাতে সেই হিরো নামটা রিয়েল হিসেবে মুভি পর্যন্ত করে কিন্তু প্রমাণ করেছে আমি হিরো আলম করতে পারি। যখন নির্বাচনে দাঁড়ালাম মানুষের সহ্য হলো না, যখন প্রতিবাদ করলাম, কথা বললাম, সকল লোকজন কি বলে না, না, হিরো আলম ঠিক এখানে আছে। একটা ব্যাপার আছে আলম ভাই, এখানে একটা ব্যাপার আছে। মানুষ কিন্তু একজন এন্টারটেইনারকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখতে আসলে পছন্দ করে না। তো সেক্ষেত্রে আপনি যে দেখতে যেরকম মানুষকে এন্টারটেইন করছেন, সেভাবে আবার মানুষকে কূটনৈতিক বিষয় শিখাচ্ছেন, জিনিসটা আসলে মানুষ ও, নিতে পারছে না। ওকে 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 ম্যাডাম, ওকে থাইল্যান্ড, আপনি যখন বললেন যে যারা আপনি এন্টারটেনমেন্ট দেয় তাদেরকে রাত হিসেবে তারা লোকজন পছন্দ করে না, তাহলে আপনি বলে দেন মুমতাজ তো এন্টারটেনমেন্ট দেয়, উনি কিভাবে আপনি সে হলো? নায়ক ফারুক এমপি হলো, উনি তো এন্টারটেনমেন্ট দেয়, উনি কিভাবে হলো? মানে কবরী আপা এন্টারটেনমেন্ট কেউ করে? আসাদুজ্জামান নূর উনি এন্টারটেনমেন্ট দেয়, উনি কিভাবে এমপি হলো? ওনারা কিভাবে হলো বলুন? এইরকম যারা না, আছে এরা সেটা তো মাশরাফি ক্রিকেট খেলে, তারা এন্টারটেনমেন্ট দেয়, তারা কিভাবে আপনি রাজনীতিতে আলো বলুন? উত্তর দেবেন এটা আপনি। সেখানে তো একটা একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে একটা বয়সের ব্যাপার আছে কিংবা অনেক বছর ধরে একটা মানুষের ভালোবাসার কাজ করছে, সেখানে কিন্তু তাদেরকে মানুষেরাই আরো সেই বিষয়টাতে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষজন আপনাকে এন্টারটেইনমেন্ট জগতেই আসলে থাকতে পছন্দ করছে বা আপনাকে এন্টারটেইনমেন্ট
শুধু রাখতে চাচ্ছে আপনার যে সকল ফলোয়ার্সরা আছেন? না, তাহলে তাহলে তো যারা বিনোদন জগতের লোক তাদের একটাও এন্টারটেনমেন্ট আছে, তাহলে মাশরাফি কি এর আগে ইন্টারভিউ করছিল নাকি? তাহলে উনি রাজনীতিতে আসলো, মমতাজ আবে কি এর আগে ইন্টারভিউ করছিলেন, তো উনি রাজনীতিতে আসলো, ইন্টারভিউ ছাড়া এখানে আসলো কেন অভিনয় থাকতে থাকতে? এরা কেন আসলো? এরা আসলে তারা দোষ হয় কিন্তু না। এসে হিরো তারা আলম কিন্তু আপনার এসে তারা সফল। নাটকে গেলে দোষ হয়, তা সফল, আমার তারা সফল, আমার কথা বলে আমি শব্দ আপনি নাই কেন? যাদের আমি নির্বাচনের মধ্যে আলোচনায় ছিলাম না, আমি তো আলোচনা করে নির্বাচন লড়েছি, নির্বাচন করেছি, নির্বাচনের মাঠে ছিলাম, রাজনীতিতে আমি কোন জায়গায় ছিলাম ব্যর্থটা? আমি মিডিয়াতে আপনি লড়াই করে এখন করে সফলতা, আমি মুভি করতে এসে সফলতা অর্জন করেছি। আমি রাজনীতিতে আপনি জিততে পারিনি, কিন্তু আমি সফলতা অর্জন করেছি। আমি গান গাইছি, গান মানুষের ভালো না লাগতে পারে, কিন্তু মানুষ আনন্দ দিয়েছে, কিন্তু সব প্রতিটা লোকের লোক আনন্দ পেয়েছে। সিনেমা আপনি তখন রিলিজ করি আমি হলে, গোটাল বাংলাদেশে কেউ সিনেমা বড় বড় বলে লোকেরা কথাবার্তা বলে, কেউ তো সিনেমা হল খোলার দিনে একটা সিনেমা দেয়নি, রিলিজ দেয়নি, আমি সিনেমা রিলিজ করেছি। কিন্তু যখন সিনেমা হলে লোক হয় না, কিন্তু কিছু রাজনীতির দল লোক করছে হলে লোক হয় না, এমনিতে তো হলে হলে গিয়েছিলাম। করোনার টাইমে লোকজন কম হবে, হলে দর্শক কম হবে আমরা জানি, তাও কিন্তু হলে আমি সিনেমা রিলিজ করতে হলে গিয়েছিলাম। ধরুন আমার সিনেমার দর্শক মনে করেন কম ছিল, ভালো কথা, কয়দিন আগে বিশ্ব সুন্দরী সিনেমা রিলিজ পেলো, ওই হল পাশে 25টা, পরিমণি হলো নাম করে আর্টিস্ট, তারপরে সাই ওর মধ্যে ছিল আপনার আহ হিরোটা ওই শ্যাম শ্যাম ভাই ছিল হিরো। এদের সিনেমা ভালো ছিল না, কোয়ালিটি বলছিল না, আপনি সিনেমার দর্শক হলো না কেন? হলে বিশ্বাসনের দর্শক নাই কেন? 25টা হল পাশে দর্শক কেন হলো না? এটা কোন টাকায় দর দেবেন? হিরো আলমের সিনেমা খারাপ? এরকে সিনেমা খারাপ ছিল, কোয়ালিটি খারাপ ছিল, এটা হলো না কেন বলেন? তাহলে আপনারা শুধু আমাকে আপনারা দোষ দেন কেন? আপনারা খালি আমাকে কেন দোষ দেন? আমি কোনো কাজে গেলে আপনাদের কেন বাধে তাহলে বলেন তো? আপনারা শুধু বলতেছেন যে হিরো আলম মনে করেন হলে যে এখানে গেলে সমস্যা, এখানে গেলে সমস্যা, তাহলে আপনারা কি চাইতেছেন? আপনারা চান কি? তাহলে আপনি বয়সের কথা বলেন, বয়সের কোন ফ্যাক্টর নেই দেখা। আমার বয়স আপনি 35 চলে, তা আপনি আরো কত বয়সে বয়স করে আমাকে রাজনীতি করে বলতে হচ্ছে? 35 বছর বয়স চলে, আরো কত বয়স করতে হবে বলেন? হ্যাঁ, ঠিক আছে, আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। সুতরাং আসলে ক্ষোভ অনেক বেশি আপনার মধ্যে, যে আসলে অন্যকে যে দরজা দেওয়া হচ্ছে বা অন্যকে যে সম্মান দেওয়া হচ্ছে বা অন্যরা যেটা করতে আমাকে কেন পারছে দেওয়া আপনি হইতেছে না? আপনাকে আমাকে কেন সেই সেটা দেওয়া আপনার হচ্ছে না? সে না, আমাকে সেই সম্মানটা কেন দেওয়া হইতেছে না? আমি কি গরিব বলে? আমরা কি লেখাপড়া কম থেকে? আমি কি ভালো করে কথা বলতে পারি না? না কি কোন দিকে? আমাকে আপনি আমার দেখেন তো, আমার চেয়ার ভালো করে স্পট করে আপনি ভালো দোকান দেখেন, মোমো রমন লেখেন চেয়ার হয়তো আমার এরকম স্পটে করেন যে চেয়ার হলে টাকা পয়সা থাকলে আমার উপর কোন নিচা খেতা থাকতো, তাহলে এই প্রশ্নগুলো তো তুলতে পারতেন না। এনে যে আপনার বয়স কম, যে আপনি রাজনীতি করার মতো না, যে আপনি এন্টারটেনমেন্ট কে দেওয়ার মতো শুধু, আপনি কোনো জায়গায় মানায় না, তাহলে আল্লাহ পাক কি পৃথিবীতে আমাকে জন্ম দিয়ে ভুল করেছে, নাকি আমি পৃথিবীতে এসে পাপ করেছি? না এই কাজগুলোতে আমি যাই দেখে আমার অন্যায় হয়? করোনার মধ্যে আমি আসলে মানুষের দল সেবা করতাম, মানুষের কাছে এক দল খাবারও তাদের ঘরে নিয়ে যায়, সেটাও দোষ হয় আপনাদের কাছে? আমি তো মানুষের কাছে দুঃখের পাশে দাঁড়াই, সেটাও দোষ হয়? মুভি করলাম, সেটাও দোষ হলো? আমার মুভির তো কোনো ব্যর্থতা দেখলাম না। 40টা হলে প্রথম দিন রিলিজ পাইতে, হলে তো দেখছি দুই একটা হলে খারাপ হইতে পারে, কিছু কুচক্র একটা গুজব ছড়াতে হিরো আলমের সিনেমা হলে লোক নাই কেন? আমি হলে হলে যাইনি, আপনি হলে বুঝলেন একটা হল জুল বলে হলের লোকজন হয়নি, তাহলে তো আমার হলে মনে করেন শত্রু পক্ষ থেকে কথাবার্তা বলেছে। আপনারা তো হলে হলে যাননি কেউ, আপনারা এক হলে খোঁজ নিয়েছেন কেন? আমি তো নিজে হলে হলে গিয়েছিলাম। হুম, সুতরাং আমরা বুঝতে পারছি আলম ভাই যে অনেক ধরনের ক্ষোভই আসলে আপনার মধ্যে আছে এবং আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার সর্বোচ্চ। দেখা যাচ্ছে যে আপনি যে জিনিসটা সবসময় বলা পছন্দ করেন সেটা হচ্ছে আপনি খুবই মানে রুট লেভেল থেকে এসেছেন এবং আপনি নিজের চেষ্টায় সবকিছু করছেন। আপনার কাছে তেমন কোনো মানে পিছের তেমন কোনো বিষয় ছিল না কিংবা তেমন কোনো স্ট্রং ব্যাপার ছিল না, তারপরে আপনি কাজগুলো করে এসেছেন, সেটা সত্যি অনেক প্রশংসনীয় এবং সবাই এটা পারে না, কারণ আমরা সবাই জানি যে একটা স্ট্রং ব্যাক লাগে। সেখান থেকে আপনি এত দূর এসেছেন, এটা প্রশংসনীয়। তবে হ্যাঁ, একটা ক্ষোভ তো আপনাদের মধ্যে অবশ্যই থাকছে যে কেন আপনাকে সেই সবার সমান সহযোগিতা দেওয়া হচ্ছে না, সেই সমান ভালোবাসাটা এটা দেওয়া হচ্ছে না, সেটাই, সাপোর্টটা দেওয়া এটাই হচ্ছে না। আপনার কাছে প্রশ্ন ম্যাডাম, এটাই আপনার কাছে জাতির কাছে প্রশ্ন, আমাকে কেন সেই অধিকারটা দেওয়া হইতেছে না? আমি কোনো কাজে গেলে কেন মানুষ আমাকে এই অধিকার দেওয়া হইতেছে না? এবং আমি যে কোনো কিছু গেলে কেন মানুষের এত বাধা, মানুষের কেন এত আপনি আমার উপর আপনি নেগেটিভ পজিটিভ কথা কেন? এই প্রশ্নটা আপনি জনগণের কাছে, আমি কোন জায়গাতে আমি কি কোন জায়গাতে আপনাদের সমস্যা মানুষের, যে আমি যে কোনো কাজে গেলে মানুষের কেন এত মাথা ব্যথা? এরা কেন আমাকে মেনে নিতে চায় না? অপরাধটা কি আমার?
আসলে আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন। দর্শক আপনাদের কাছে কিন্তু এই প্রশ্নটা আসলে আমিও রাখছি, সেটা হচ্ছে কেন আপনি হচ্ছে অন্য একজন অভিনেতা বা অভিনেত্রীকে নির্বাচনে গেলে সেটার প্রশংসা করেন, কিংবা কেন আপনি অন্যদেরকে একসেপ্ট করেন? হিরো আলম যখন সেম জিনিসটা করতে যায় আপনাদের মনে আসলে দ্বিমত পোষণ করে, কিংবা অন্য কোনো ব্যাপার যেটা আসলে হতে পারে যে আলম ভাইয়ের কোনো ব্যাপার আছে যেটা আপনাদের ভালো লাগছে না, কিংবা হয়তো আলম ভাইয়ের কিছু একটা জিনিস আছে যেটা আপনাদের মনে হচ্ছে যে একটু ভালো হওয়া দরকার, সেই বিষয়গুলো আসলে কিন্তু ওনাকে জানালে উনি চেষ্টা করবে, এবং উনি কিন্তু চেষ্টা করে আজ এখানে আছে। এবং আশা করি যে এই বিষয়গুলো আপনারা সবাই ভেবে দেখবেন। এবং আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। যেহেতু ইন্টারনেট কানেকশন কম বেশি আজকে আমাদের দুজনেরই খুবই স্লো, তাই আসলে শেষ মুহূর্তে আমাদেরকে এক লাইনে যদি কিছু বলতেন। শেষ লাইনে একটা কথা বলতে চাই, উপরওয়ালা যতক্ষণ আমাকে না মারবে আপনারা মারতে পারবে না। জনগণ আপনারা আমাকে জানেন, আমি যে এই যে দিন দিন আপনি কিন্তু আলোচনা সামনে উঠতেছি, আমাকে কিন্তু একজন উঠাইছে উপরওয়ালা। উপরওয়ালা কিন্তু টান মারতেছে, আপনাকে না মানে চিন্তা ভাবনা করতেছে কিন্তু পারেননি। হিরো আলম যে কোনো কাজে গেছে সফলতা অর্জন করতে, শুধু উপরওয়ালা ভালোবাসা আপনি বাদে গুটি কিছু লোকজন চাল কাটে হিরো আলমকে এখান থেকে সারাতে আপনি চাইতেছে, কিন্তু কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না। কি কারণে? আল্লাহ দুল করে যখন মাঠ থেকে সরাবে আমি হিরো আলম সরবো। এবং গান নিয়ে যে কথাবার্তা হতে আপনি গালি গালাজ দিয়েছে অনেকে, গান নিয়ে কথাবার্তা হতে আমার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করে এই যে আপনি মিস সাব্বির এর মামলা করেছে, আপনারা সবাই জানেন। সেই মামলাটা আমার কথা, উনি গান নকল করেছে, আমি না। উনি গানের নকল করছে, উনি একটা হিন্দি গান নকল করেছে, আমি সেই বাবু খাইছো শব্দটা দিয়ে উনি একটা হিন্দি গান নকল করেছে, আমি কয়েকবার করেছি। আমি বাবু খাইছো আপনি, আমরা প্রেমিকে বলতে পারি, আমাকে স্ত্রীকে বলতে বাবু খাইছো নাকি, আমরা এই কথা কিন্তু বলতে পারি, এটা লেখনে করে কেন নাই। কিন্তু উনি বাবু খাইছো শব্দটা কি সেবার গানে উনি গান নকল করে আমার নিয়ে মামলা করেছে নাকি। আমার কথা, উনি নিজেই নকল করেছে গান। আর ওনার গানের কি অশ্লীলতা আপনি বাবু খাইছো গানটা দেখবেন, আর আমার গানটা দেখবেন, আমার গানে কোনো অশ্লীলতা নেই। যাই হোক দর্শক, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি হিরো আলম কোনো শিল্পী না, আমি জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটু গান করি। আমি যেহেতু আপনারা গান নিয়ে আলোচনা সমালোচনা করেছেন, আমি আপনাকে যেদিন থেকে ভালো গান গাইতে পারবো সেই দিন থেকে দেখে ভালো গান গাইতে পারবো, আপনার মনে ধন্যবাদ। একটু গান ভালো লেগেছে। তখন আপনি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আপনারা দোয়া রাখবেন, সামনে যেন ভালো কিছু করতে পারি, আর সামনে ভালো কিছু সিনেমা নিয়ে আসতেছে, আপনারা আমার পাশে থাকবেন। এবং অবশ্যই সামনে অসংখ্য নির্বাচনও আসবো, ধন্যবাদ আপনারা আপনাকে। সবাই আসলে ধন্যবাদ। প্রথমে একটা খুব চমৎকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রথমে একটা অসম্ভব সুন্দর কথা বলেছেন যে যদি আল্লাহ রাখতে চায়, আল্লাহ রাখে কে। আহ আজকের মতো এই পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সবার জন্য শুভকামনা।